হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেট কন্ডিশনটা কেমন ছিল এবং আগামীকাল বা আগামী পরশু মার্কেটে যে একটা বড় মুভ দেখা দিতে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে একটা বেশ ভালো অ্যানাউন্সমেন্ট আছে এবং নেক্সট কিছু আইপিওস আসতে চলেছে, সেই আইপিওগুলো নিয়ে কয়েকটা ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা ছিল সেটা একটা মিউটেড মার্কেট, যেটা আমি আগের দিনেও বলেছি যে এরকম একটা মিউটেড মার্কেট থাকার একটা বড় এক্সপেকটেশন আছে। তার কারণটা হচ্ছে যে আজকে বিকেলের দিকে অর্থাৎ আজকে ইভিনিংয়ে ইউএসএতে ইনফ্লেশন ডেটা রিলিজ হবে, যার দিকে মোটামুটি ইউএসএর মার্কেট তাকিয়ে রয়েছে। অর্থাৎ আমি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে বলছি এটা একটা বড় নাম্বার হতে চলেছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আগামীকাল বিকেল 4টের পর আমাদের এখানে সিপিআই ডেটা রিলিজ হবে, অর্থাৎ ইনফ্লেশনের ডেটা রিলিজ হবে। সেই ডেটাটার দিকে প্রত্যেকের নজর আছে। তো যদি আজকে রাত্রিবেলার রিপোর্ট খুব ভালো হয়, আগামীকাল যদি আজকের ইউএসের রিপোর্ট খুব ভালো হয়, তাহলে আগামীকাল আমাদের মার্কেটটা একটু মিউটেড থেকে স্লাইড বুলিশ হতে পারে। আর যদি আজকে ইউএসের মার্কেট অর্থাৎ ইউএসএর সিপিআই ডেটা খারাপ আসে, তাহলে আগামীকাল আমাদের মার্কেট নিউট্রাল টু স্লাইড বিয়ারিশ হতে পারে। কিন্তু আগামীকাল আমি বড় কিছু এক্সপেক্ট করছি না আমাদের মার্কেটে, বিকজ আমি যে জিনিসটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে আগামী পরশু এবং যেটা আমরা দেখতে পাবো আমাদের সিপিআই ডেটার ওপর বেস করে আমাদের মার্কেট ফ্রাইডে একটা বড় মুভ দিতে পারে, অর্থাৎ নিফটি একটা বেশ বড় রকম মুভ দেওয়ার পসিবিলিটি আছে। তো সেই বিষয়টার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে আজকে ইউএসএর সিপিআই ডেটাটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং আগামীকাল ইন্ডিয়ার সিপিআই ডেটার ওপর লক্ষ্য রাখতে হবে। তার ওপরে কিন্তু নতুন আউটলুক তৈরি হবে বা আমরা শুক্রবার দিনের মোমেন্ট কিন্তু একটা ভালো পাওয়ার পসিবিলিটি আছে। সেটা আমরা যদি আপনি অপশানে প্লে করতে চান তাহলে সেটা আপনি সেন্সেক্স অপশনের মধ্যে প্লে করতে পারেন নেক্সট দিন, এবং সেই দিন আপনি কিন্তু ওখানে একটা বড় মোমেন্টাম পাওয়ার একটা বেশ ভালো রকম চান্স আছে। এখন সেটা বুলিশ হবে না বিয়ারিশ হবে সেটা ডিপেন্ড করছে এই দুটো ডেটার ওপর এবং তার সাথে সাথে মার্কেট কিভাবে এই দুটো ডেটাকে রিপ্রেজেন্ট করছে তার উপর। এই বিষয় নিয়ে আমি আগামীকালও আবার একটা ভিডিও বানাবো। আজকে এরপরে আমি নেক্সট টপিকটাই যাচ্ছি, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে নিয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অর্থাৎ মুকেশ আম্বানি যে কাজটা করতে চলেছেন সেটা হচ্ছে তিনি এখন লোনের সন্ধানে রয়েছেন। টোটাল 6টার বেশি ইন্ডিয়ান ব্যাংকে তিনি চক্কর মেরেছেন এবং তিনি টোটাল $3 বিলিয়ন মতো এই পরিমাণ তিনি একটা লোন নিতে চলেছেন। কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছে তার সামনে কোনো গ্রোথ অপরচুনিটি নেই। নেক্সট যে বিষয়টা ছিল, যেটা ইলন মাস্কের সাথে যে গভর্নমেন্টের যে ডিলটা হয়েছে সেটা হচ্ছে যে এই মানে এই যে স্যাটকম যে টেকনোলজিটা আসছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম। তো স্যাটকমের ওপর ইলন মাস্ক ইন্ডিয়াতে এন্ট্রি নিচ্ছে এবং সেখানে মানে বড় অপরচুনিটি মুকেশ আম্বানি সেইভাবে গ্র্যাব করতে পারেননি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে কারেন্সি আছে সেই কারেন্সি রীতিমতো ডেপ্রিসিয়েট করছে। এরকম ডেপ্রিসিয়েট যদি করতে থাকে তাহলে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা বাইরে থেকে অয়েল ইম্পোর্ট করে সেই সমস্ত কোম্পানিগুলোর জন্য, অর্থাৎ ইম্পোর্ট যারা করে তাদের জন্য কিন্তু এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশনে যাবে। তো সেই সমস্ত দিক মাথায় রেখে এবং তার সাথে সাথে মুকেশ আম্বানি 2.9 বিলিয়নের একটা লোনে আছেন, যেটা তিনি নিয়েছেন বিভিন্ন ওভারসিজ থেকে, অর্থাৎ বিভিন্ন ডেপ্ট মার্কেটের থ্রুতে তিনি যে লোনগুলো নিয়েছেন সেই লোনগুলোকে শোধ দিতে চাইছেন তিনি। আদারওয়াইজ যদি কারেন্সি এইভাবে ডেপ্রিসিয়েট করতে থাকে তার যে বিজনেস বা তার এই যে লোনটা আছে সেটা বার্ডেন হয়ে দাঁড়াবে কনস্ট্যান্টলি, এবং সেই জায়গাটা তিনি চান না। তাই সেই কারণে $3 বিলিয়ন কাছাকাছি লোনের সন্ধানে তিনি ঘুরছেন এবং মেবি হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ক্লোজ হয়ে যাবে। তো পুরো মার্কেট নেক্সট কোয়ার্টারে তাকিয়ে থাকবে রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্টের ওপর এবং মুকেশ আম্বানি কি এই লোনটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না সেই বিষয়টার ওপর। যদি একটার পর একটা লোন অ্যাপ্রুভ হতে শুরু করে তাহলে সেটা তার বিজনেসের জন্য ভালো হবে। তার কারণ হচ্ছে
যে সেটা তিনি মানে বাইরে থেকে যে লোনটা এনেছিলেন সেটা তিনি চুকিয়ে দিতে পারবেন। আর যদি সেটা না হয় তাহলে যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে কারেন্সি যদি আরও ডেপ্রিসিয়েট করে যায় তখন তাকে প্রচুর পরিমাণে লোনের যে অ্যামাউন্ট ছিল তার থেকে বেশি অ্যামাউন্ট শোধ দিতে হবে। এবং এই যে ইন্ডিয়ান ইকোনমিক পরিস্থিতি, এই ইকোনমিক পরিস্থিতিতে তার কোম্পানিও বিজনেস করতে পারছে না সেইভাবে, যেটা তার কোয়ার্টারলি রেজাল্টে দেখেছি, এবং গ্রোথ নেই বলেই রিলায়েন্সের শেয়ার অনেকটা পরিমাণ ফল করেছে, রাইট? তো এই সিনারিওটা যে রিলায়েন্সের মধ্যে আসবে সেটা সব থেকে ভালো প্রমোটারই বলতে পারেন বা ওনারই বলতে পারেন। তো সেই জিনিসটা তিনি রিয়েলাইজ করে এই সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন। এখন অ্যাজ এ শেয়ার হোল্ডার আমাদের কোন জিনিসটার দিকে তাকানো উচিত যদি আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন? তো যেটা রিলায়েন্সের প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে যে রিলায়েন্স হঠাৎ করে একটা বড় গ্রোথে যায় এবং সেই গ্রোথে যাওয়ার পর তারপরে রিলায়েন্স একটা দীর্ঘদিন মিউটেড স্টেটে চলে যায়। আমরা এটা 2007-এ দেখেছি যে 7-8-এর সময় রিলায়েন্স বেশ বড় রকম উত্থান, তারপরে 8 থেকে 2014 অবধি মোটামুটি 6 থেকে 7 বছরের কাছাকাছি রিলায়েন্স একটা শীত ঘুমে চলে গিয়েছিল, রাইট? আমরা সেম জিনিস 1990s-এর দিকে যদি দেখি তো প্রত্যেকবারই এরকম হয় যে একটা 4-5-6 বছরের ভালো একটা উত্থান থাকে রিলায়েন্সের, তারপরে আবার 6-7 বছরের জন্য সে কিন্তু একটা শীত ঘুমে চলে যায়, তারপরে আবার সেখান থেকে একটা উত্থান দেখা যায় আবার 6-7 বছর পর। তো এই সেম স্ট্রাকচারটা কিন্তু আমরা এরপরেও রিলায়েন্সের মধ্যে দেখতে পেলেও পেতে পারি। আমি এর মানে এই নয় যে আমি রেকমেন্ডেশন দিচ্ছি আপনাকে যে আপনি রিলায়েন্সের শেয়ার থাকলে সেল করে দিন, না। কারণ আপনার বাইং প্রাইস আমি জানি না, আপনার সেলিং প্রাইস জানি না, আপনি ডিভিডেন্টের জন্য রেখেছেন নাকি লং টার্ম পার্সপেক্টিভ থেকে রেখেছেন নাকি আপনি সুইং ট্রেডিং করছেন সেগুলো আমি জানি না। সুতরাং আমি সেই রকম কোনো উপদেশ দিচ্ছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল চার্ট অনুযায়ী এই রিলায়েন্সের শেয়ারটার কীরকম বিহেভিয়ার থাকে এবং তার বিজনেসের সাথে তার এই চার্টের বিহেভিয়ারটা কেন ম্যাচ করে, সেই কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করছি। এর মানে আপনি কি করবেন আপনার ফাইন্যান্সিয়াল নিয়ে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। তার কারণ হচ্ছে যে আমি আপনার পার্সপেক্টিভটা জানি না, আমি আপনার টোটাল ফাইন্যান্সটা জানি না, বা আপনি কতটা অ্যামাউন্টের ফ্রি ক্যাপিটাল হোল্ড করছেন, কি কিনতে চাইছেন, কেন কিনতে চাইছেন, কতদিন অবধি হোল্ড করতে চাইছেন, এগুলো কোনোটাই আমি জানি না। সো সেই কারণে আমি অ্যাডভাইস দেওয়ার মতো পজিশনে নেই এবং আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজারও নই যে আমি এই টাইপের কথাবার্তা আপনাকে দিতে পারবো, বলতে পারবো বা কোনো রেকমেন্ডেশন করতে পারবো। সো আমি রেকমেন্ডেশন করছি না, আমি বিজনেস স্ট্যাটাস এবং কি হতে পারে আমার যেটা চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটা আপনার সামনে রাখছি যাতে আপনি আপনার ডিসিশনসগুলো আপনার মতো করে রাইটলি নিতে পারেন। এনিওয়ে, এরপরে যে কথাটা বলবো, ইন্ডিয়ান মার্কেটে কয়েকটা ভালো আইপিও এসছে। তার প্রথম হচ্ছে বিশাল মেগামার্ট, তার সাথে সাথে হচ্ছে সাই লাইফ সায়েন্স এবং মোবিকুইক। এই তিনটে ভালো আইপিও মোটামুটি লঞ্চ হয়েছে এবং এইগুলোর বুকিং চলছে। তার মধ্যে মোবিকুইকের অলরেডি বুকিং প্রায় কমপ্লিট। বুকিং কমপ্লিট বলতে আমি সাবস্ক্রিপশনের কথা বলছি, মোটামুটি 3 টাইমসের কাছাকাছি রিটেল সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে সম্ভবত, আমি যতটুকু দেখলাম, এক্স্যাক্টলি খেয়াল নেই। বাট এই তিনটে আইপিওস আগামী দিনে ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয়। তার মানে এটা নয় যে আমি আবার আপনাকে ওই আইপিওতে পয়সা ইনভেস্ট করার কথা বলছি। আমি যে আইপিওর কথা বলছি এটা হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ যদি আপনি দীর্ঘদিন ধরে এই কোম্পানিগুলোর মধ্যে টিকে থাকতে চান তাহলে আপনি একটু এর ফাইন্যান্সগুলো নিয়ে চেক করুন এবং তার সাথে সাথে আইপিওতে আপনি ইনভেস্টমেন্ট করার সময় যে যে জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলো দেখার চেষ্টা করুন। তার জন্য চিত্রগড় নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা ভালো। যদি আপনি আইপিও কি করে পড়তে হয় সেই বিষয়টা জানতে চান তাহলে আপনি প্লেলিস্ট সেকশনে যান, সেখানে গিয়ে দেখুন আইপিওসের ওপর আমার একটা প্লেলিস্ট আছে এবং সেই প্লেলিস্টটা দেখুন, দেখে আপনি আইপিও জিনিসটা কিভাবে হয়, গ্রে মার্কেট প্রিমিয়াম কি হতে চলেছে ইত্যাদি সমস্ত বিষয়গুলো পড়তে পারবেন। সেগুলো আগে জেনে নিন, জেনে নিয়ে তারপরে আপনি আইপিওসের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। যাই হোক, এটাই হচ্ছে বলার ছিল। এবং আজকের ডেটের জন্য মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, মার্কেট এরকম মিউটেড স্টেটে থাকলো। আগামী দিনে এই যে কটা ঘটনার কথা বললাম এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে আগামী শুক্রবার দিন আপনি হয় একটা স্ট্রং আপ মুভ দেখবেন বা একটা মোটামুটিভাবে একটা উইক ডাউন মুভও দেখতে পারেন। তো এই দুটোই আমরা দেখার মতো পসিবিলিটিতে যাচ্ছি। তো ফ্রাইডেটা কিন্তু আমাদের জন্য বেশ ভাইটাল হতে চলেছে।
এটাই বলার ছিল আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।